বই ভালোবাসেন? তাহলে তো জানেনই, প্রতি বছর যে হাজার হাজার নতুন বই বেরোয় তার মধ্যে থেকে ঠিক কোনটা পড়বেন সেটা বেছে নেওয়াটা কি ভীষণ কঠিন একটা কাজ। এখানেই কিন্তু একজন সত্যিকারের বন্ধুর মতো পাশে দাঁড়ায় একটা ভালো বই রিভিউ। একদম ঠিক। এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার। বইয়ের দোকানে বা অনলাইনে গেলে তো মাথা ঘুরে যাওয়ার জোগাড়। এত বই, কোনটা ছেড়ে কোনটা পড়ব, কোনটা আমাদের সময় আর পয়সার সদ্ব্যবহার করবে, এই দ্বিধাটা খুব স্বাভাবিক। আর এই সমস্যার সবচেয়ে সেরা সমাধান হলো একটা ভালো বই রিভিউ। দেখুন, রিভিউ কিন্তু শুধু গল্পের একটা সারসংক্ষেপ নয়, একদমই না। এটা হলো বইটার আত্মার ভেতর ঢোকার একটা চাবিকাঠি। একটা ভালো রিভিউ আমাদের বলে দেবে বইটার আসল জোর কোথায়, কোথায় একটু দুর্বলতা আছে, আর লেখক ঠিক কী বার্তাটা দিতে চেয়েছেন। আর আমাদের বাংলা সাহিত্যে তো এই চর্চা বহু পুরনো আর খুব গুরুত্বপূর্ণ বটে। আচ্ছা, তাহলে চলুন এই পুরো ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। আজকে আমরা ধাপে ধাপে বোঝার চেষ্টা করব একটা বই রিভিউয়ের আসল শক্তিটা ঠিক কোথায়। তো সবার আগে যে প্রশ্নটা আসে, বই রিভিউ আসলে কি? চলুন এটাই জেনে নিই। খুব সহজ করে বললে, বই রিভিউ হলো একটা বই পড়ার পর সেটার বিষয়বস্তু, লেখার মান আর সব মিলিয়ে বইটা কেমন লাগলো তার একটা বিশ্লেষণ। এটা শুধু গল্পটা এই বলে দেওয়া নয়, বরং পাঠকের কাছে বইটার একটা সত্যিকারের মূল্যায়ন তুলে ধরা। একটা আদর্শ রিভিউয়ের মধ্যে কিন্তু বেশ কয়েকটা জরুরি জিনিস থাকে। যেমন ধরুন, বইটার মূল ভাবনাটা কি, লেখক কোন দৃষ্টিকোণ থেকে কথাটা বলছেন, লেখার ভাষা আর স্টাইলটা কেমন, অবশ্যই বইটার সবচেয়ে ভালো দিকগুলো কি, আবার কোথায় উন্নতির সুযোগ ছিল সেটাও বলা দরকার। সব মিলিয়ে একজন পাঠকের জন্য বইটা কতটা গুরুত্বপূর্ণ সেটাও স্পষ্ট করে দেওয়া হয়। ব্যাপারটা অনেকটা একটা ভালো সিনেমা ট্রেলারের মতো। আপনাকে পুরো গল্পটা বলে দিয়ে মজাটা নষ্ট করবে না, কিন্তু ঠিক ততটাই স্বাদ দেবে যাতে আপনি বইটা পড়ার জন্য আগ্রহী হয়ে ওঠেন। এই ভারসাম্য রাখাটাই কিন্তু আসল শিল্প। কিন্তু প্রশ্ন হলো, একটা রিভিউ কেন এত জরুরি? একটা সাধারণ মতামতের প্রভাব ঠিক কতটা গভীরে যেতে পারে? চলুন এবার সেই দিকটা একটু দেখি। আমরা হয়তো ভাবি রিভিউ শুধু পাঠকের জন্য, কিন্তু মজার ব্যাপার হলো এর সুফল অনেকেই পান। পাঠকরা তো বটেই, লেখকরাও এর থেকে অনেক কিছু শেখেন। এমনকি আমাদের সাহিত্য জগৎ এবং ভবিষ্যতের গবেষকরাও কিন্তু এই রিভিউগুলো থেকে উপকৃত হন। এটা একটা ঢেউয়ের মতো, যার প্রভাব অনেক দূর পর্যন্ত যায়। পাঠকদের জন্য তো এটা একটা আশীর্বাদের মতো। ভাবুন তো, হাজার হাজার বইয়ের মধ্যে কোনটা পড়বেন সেই সিদ্ধান্ত নিতে কি দারুণভাবে সাহায্য করে একটা রিভিউ। শুধু যে সময় বাঁচে তাই নয়, অনেক সময় এমন অনেক অজানা দারুণ বইয়ের খুঁজো পাওয়া যায়, যা হয়তো এমনি আমরা খুঁজে পেতাম না। আর লেখকদের কথা ভাবুন, তাদের জন্য একটা রিভিউ হলো আয়নার মতো। পাঠকদের প্রতিক্রিয়া সরাসরি জানতে পারেন তারা। বইয়ের কোন অংশটা পাঠকের মন ছুঁয়ে গেছে বা কোথায় আরও একটু ভালো করা যেত, এসব মূল্যবান ফিডব্যাক তাদের আগামী দিনের লেখার পথটা আরও মসৃণ করে দেয়। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা হলো, রিভিউয়ের প্রভাব কিন্তু শুধু আজকের দিনের জন্য নয়। সময়ের সাথে সাথে এই রিভিউগুলো আমাদের সাহিত্যিক আলোচনার একটা অংশ হয়ে যায়, একটা ঐতিহাসিক দলিল হয়ে ওঠে। ভাবুন তো, 50 বছর পর কেউ যখন এই সময় সাহিত্য নিয়ে গবেষণা করবেন, তখন এই রিভিউগুলোই তো তাকে পথ দেখাবে। আচ্ছা, এতক্ষণ তো আমরা রিভিউয়ের গুরুত্ব নিয়ে কথা বললাম। এবার আসা যাক আসল কথায়। যদি কেউ একটা ভালো রিভিউ লিখতে চান, তাহলে কিভাবে শুরু করবেন? চলুন সেই পথটাই এবার দেখে নেওয়া যাক। একটা ভালো রিভিউ লেখার জন্য কিন্তু খুব গোছানো একটা পদ্ধতি আছে। প্রথমত, বইটা খুব মন দিয়ে পড়তে হবে, দরকার হলে নোট নিতে হবে। দ্বিতীয়ত, বইটা কোন সময়ে কোন প্রেক্ষাপটে লেখা সেটা বুঝতে হবে। এরপর একটা ছোট্ট ভূমিকা লিখতে হবে, যেখানে কোনোভাবেই গল্পের মূল মজাটা ফাঁস করা যাবে না। তারপর আসবে মূল বিশ্লেষণ, গল্প, চরিত্র, ভাষা নিয়ে আলোচনা। অবশ্যই বইটার ভালো মন্দ দুটো দিকই তুলে ধরতে হবে। আর শেষে একটা পরিষ্কার সুপারিশ দিয়ে শেষ করতে হবে যে বইটা কাদের পড়া উচিত। একটা ভালো রিভিউ সবসময় ভারসাম্যপূর্ণ হয়, মানে এটা শুধু প্রশংসার ফুলঝুরি নয়, আবার শুধু নিন্দাও নয়। বইটার শক্তিশালী দিকগুলো, যেমন ধরুন ভাষাটা কি খুব সুন্দর, চরিত্রগুলো কি জীবন্ত, এগুলোর পাশাপাশি দুর্বল দিকগুলো তুলে ধরা জরুরি। যেমন গল্পের গতি কি মাঝে মাঝে কমে গেছে, বা কোনো চরিত্র কি ঠিকমতো ফুটে ওঠেনি। এই দুটো দিকই যখন থাকে, তখনই রিভিউটা বিশ্বাসযোগ্য হয়। তবে হ্যাঁ, সব বিশ্লেষণের পরেও একটা জিনিস কিন্তু রিভিউকে সত্যি জীবন্ত করে তোলে। সেটা হলো ব্যক্তিগত অনুভূতি। মানে বইটা পড়ে ঠিক কেমন লাগলো, মনে কি প্রভাব ফেলল, এই ব্যক্তিগত ছোঁয়াটাই কিন্তু পাঠককে রিভিউর সাথে একাত্ম করে তোলে। তো আমরা রিভিউ লেখার পদ্ধতি জানলাম, কিন্তু একজন রিভিউ লেখকের দায়িত্ব ঠিক কতটা?
চলুন আমাদের শেষ পর্বে এবার সেই নৈতিকতার দিকটা নিয়েই কথা বলা যাক। একটা রিভিউকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য কয়েকটা মূল ভিত্তি আছে। প্রথমত, সততা। কোনো ভিত্তিহীন প্রশংসা বা অকারণ সমালোচনা করা চলবে না। দ্বিতীয়ত, ভারসাম্য, মানে ভালো মন্দ দুটো দিকই দেখানো। তৃতীয়ত, গভীরতা, শুধু গল্পটা না বলে তার গভীরে গিয়ে বিশ্লেষণ করা। আর সবশেষে, সহজবোধ্যতা, ভাষাটা এমন হতে হবে যেন সবাই সহজে বুঝতে পারে। এই কথাটা খুব ভালোভাবে মনে রাখা দরকার। একটা রিভিউ হলো একটা সৎ সমালোচনা। এটা কোনো টাকার বিনিময়ে লেখা বিজ্ঞাপন নয়, বা লেখকের ওপর কোনো ব্যক্তিগত আক্রমণও নয়। এর মূল উদ্দেশ্য হলো পাঠককে একটা সঠিক দিশা দেখানো। তাই একজন রিভিউ লেখকের কাঁধে কিন্তু বেশ বড় দায়িত্ব থাকে। প্রথমত, কোনো রায় দেওয়ার আগে বইটা খুব ভালোভাবে বুঝতে হবে। দ্বিতীয়ত, পাঠকের কাছে সবসময় সৎ থাকতে হবে। আর তৃতীয় এবং খুব জরুরি, লেখকের ওপর কোনো ব্যক্তিগত আক্রমণ করা যাবে না। সমালোচনা হবে লেখকের নয়। শেষ পর্যন্ত একজন রিভিউ লেখকের সবচেয়ে বড় সাফল্য কি জানেন? যখন তার লেখা পড়ে একজন পাঠক একটা নতুন বই হাতে তুলে নেন। ওই বইটার দিকে পাঠককে এগিয়ে দেওয়াই হলো আসল সার্থকতা। প্রতিটি রিভিউই তো এক একটা নতুন গল্পের দরজা, তাই না? কে জানে পরের রিভিউটা আমাদের জন্য কোন অসাধারণ পৃথিবীর দরজা খুলে দেবে। তাই পরের বার যখন কোনো রিভিউ পড়বেন বা লিখবেন, এই কথাটা একবার ভেবে দেখতে পারেন।